মানে কি গিরি করো তাই না? আমার ছাগলের টাকা আবার আমার উপর পদ্মারি করো নাকি? আম্মা আম্মা এমনটা করবেন না আমার সাথে আম্মা। আম্মা আমি বাড়ি থেকে অনেক দূরে চলে যাবো, আমাকে ছেড়ে দিন। আপনার দোয়া লাগে আম্মা। বোমা হ্যাঁ আম্মা বলুন। বাড়িতে যাও, গিয়ে 30,000 টাকা বের করে নিয়ে আসো, আমি একটু মার্কেটে যাব। আম্মা গত সপ্তাহেও তো আপনি প্রায় 20,000 টাকার মার্কেট করছেন, আজকে আবার মার্কেটে যাবেন? এত টাকা কেন খরচ করেন? এই তোমাকে আমার কৈফত দেওয়া লাগবে যে এত টাকা আমি কিসের জন্য খরচ করব? আমার ছাওয়ালের টাকা আমি মন মর্জি খরচ করব, এতে আমি কারো কৈফত দেব না, বুঝতে পারছো? আম্মা আপনার ছেলের টাকা তো আপনি আমি খরচ করব, তাছাড়া আর কে আছে আমাদের? কিন্তু একটু তো হিসাব করে খরচ করতে হবে। আপনার ছেলে এত কষ্ট করে ইনকাম করে, আর সেই ইনকামের টাকা যদি আমরা না গুছিয়ে এভাবে খরচ করে ফেলি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে আম্মা? বাবা বাবা বাবা, এত তোমার ভবিষ্যতের চিন্তা! এই সাওয়াল প্রবাসে পাঠানোর সময় না আমিও না লাখ লাখ টাকা কষ্ট করে জমায় তারপর পাঠাইছিলাম। তোমার বাপের বাড়িতে না কানা করিও আনো নাই, তোমার এত চিন্তা করা লাগবে? আমার সাওয়ালের ভবিষ্যৎ আমি ঘুরে দেব, তোমারও তো ভাবা লাগবে না নেই। আর একটা কথা কবে তো বিপদ আছে, যাও বাড়িতে যাও। না না আম্মা, আমি একটা টাকা দিতেও পারবো না, কারণ আপনার ছেলে আমার স্বামী, আর একজন বউ কখনো চাইবে না তার স্বামীর ক্ষতি হোক। টাকা পয়সা এইভাবে নষ্ট না করে ভবিষ্যতের জন্য আমাদের কিছু রাখতে হবে। আমি কোনো টাকা দিতে পারবো না। কথায় আছে না, মার পড়ে না মাসির পড়ে পাড়ার লোকের ধাপড়া উড়ে, তোমার হয়েছে সেই অবস্থা। ও আজ দুই একদিন তো আবার মারটার খাও না, ইচ্ছা হচ্ছে নাকি মার খাওয়ার? টাকা আনতে যাবে না মার খাবে? আম্মা আমি তো বললামই, আমি একটা টাকাও দিতে পারবো না। ও বুঝতে পারছি, তোমার গায়ের ধুলা না ঝরলে তো আবার তুমি শুধরাবে না, তোমার গায়ের ধুলা ছাড়া লাগবে। তোর বেশি অসমতা হয়ে গেছে তাই না? ভালোভাবে করছি, কানের ভিতর যাচ্ছে না, কানের ভিতর যাচ্ছে না তোর। আম্মা আপনি আমাকে যত যাই বলেন না কেন, আমাকে যতই মারধর করেন না কেন, আমি একটা টাকাও দিতে পারবো না। ও মা 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 মা, কম হয়ে গেছে, কবে তো একটু বেশি করে দেওয়া লাগবে। এই গো, আম্মা আপনি মারবেন না, আম্মা মারবেন না, আর মারবেন না আম্মা। আমি টাকা দিব, আমার মারবেন না, আর মারবেন না। যতবার বাইরে যেতে চাই ততবার তুই ব্যাগ রাখিস, টাকা পয়সা দিতে চাইস না। থুক, এখন যা দিলেন দিলাম, তারপরে আরো শাস্তি আছে, যাবই না, মোটটাই নষ্ট করে দিল। এ কেমন মা? আমি তো এরকম মা কখনোই দেখিনি। আমি তো দেখেছি যে মা সন্তানের ভবিষ্যতের জন্য কত কষ্ট করে, কিন্তু এ কেমন মা? এই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে একটু দ্বিধাবোধ করছে না। যত যাই হয়ে যাক না কেন, আমি আমার স্বামীর পরিশ্রমের টাকা এইভাবে নষ্ট হতে দেব না, কখনো না। এইভাবে যদি চলতে থাকে আমার সংসার তো আমার থাকবে না। ও যেরকম করা শুরু করেছে
আজ টাকা পয়সা আগলাচ্ছে, দুদিন পর আমার সাওয়ালে আগলাবে নি। আর আমি অনামিকা বয়সে থাকতে আমার সাওয়ালেকেও আগলায় ফেলবি, সব সংসারের রাস ও ধরে ফেলবি। এটা তো শোনা আমি হতি দেব না। আমি অনামিকা বয়সে থাকতে আমার সংসারের রাস বেটার বউ ধরবি, তা তো হবে লাই। তার জন্য কি করা লাগবে? একটা জবর একটা প্ল্যান আটা লাগবে, যেন সাপ মানে লাঠিও না ভাঙে। আমার বাড়ির থেকে তুমি আমার উপরেই পোদ্দারি করবে শোনা, এটা তো আমি মাইনে নেব না। তোকে আমি এই বাড়িতে যে করেই হোক সরাই ছাড়িয়ে দেবো। বোমা, কি ব্যাপার? তুমি এই বালতি ভরা পানি এই দিকে থেকে নিয়ে আসতেছো, কারণটা কি? এত পানি নিয়ে আসতেছো কেন? চাচা, ওই যে আমাদের গ্রামের ওই যে পূর্ব পাড়াতে কুয়া আছে, ওই কুয়া থেকে পানি আনতে গেছিলাম। তোমার বাড়িতে সাবমার্সেল আছে, টিউবওয়েল আছে, আর তুমি ওই পাড়ার থেকে পানি আনতেছো, কারণটা কি? আসলে হয়েছে কি চাচা, আমার শাশুড়ি তো আগের মানুষ, ওনার নাকি সাবমার্সেল আর টিউবওয়েলের পানি দিয়ে গোসল করলে ঠান্ডা লাগে। সেই জন্য আমি প্রতিদিন এই গোসলের পানিটা ওই কুয়া থেকে ওনাকে এনে দেই, তারপর উনি গোসল করে। আরে কয় কি, বাড়িতে সাবমার্সেল টিউবওয়েল থাকতে তুমি অত দূর থেকে পানি এনে দাও, এটা কি ঠিক কাজ করতেছে তোমার শাশুড়ি? কত তাছাড়া তোমার শাশুড়ির বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ, তুমি বউ মানুষ, তোমার শাশুড়ি নিজে যাইতে পারতে, গোসল করে আসতে পারতো, এই পানি টানার কি দরকার? হ্যাঁ, কি যে বলেন না চাচা, আমার শাশুড়ির তো বয়স হয়েছে, আমার শাশুড়ি এত কষ্ট করে যাবে, কি দরকার? আমি তো আছি, আমি ওনাকে প্রতিদিন পানি এনে দেই, আমার কোনো কষ্ট হয় না। মারে, কষ্ট না হোক তোমার, কিন্তু বিষয়টা তো খারাপ দেখা যায়, তুমি বউ মানুষ না? আর তোমার শাশুড়ি এই যে কি বলবো, আসলে আমি বলতে পারি না, সে তো আমাদের ছোট ভাই বউ হয়। ভালো ভালো কাপড় পরে, গহনাগাতি পরে, তার ছেলে থাকে প্রবাসে, টাকা পয়সা ইনকাম করে পাঠাচ্ছে, অথচ সে এইভাবে বিলাসিতা করতেছে। বিষয়টা আমার কাছে ভালো লাগে বৌমা, ভালো লাগে না। আচ্ছা বৌমা, তুমি পরে থাকবে ভালো ভালো গহনাপাতি, ভালো শাড়ি পরবে, সেটা তা নয়, অথচ উল্টা পাল্টা করে হলো তোমার শাশুড়ি। এটা কি এই গেলে কি ঠিক করতেছে? তোমাকে বুঝাইতে হয় যে আম্মা আপনি এভাবে চলেন কেন, এটা তো ঠিক করেন না। আমরা কি বলতে পারি কও? তোমাকেই তো বলতে হবে, সমস্যাটা তো এখন তোমার। আমি বলবো? আমার কথা কি আমার শাশুড়ি শুনে চলবে? কখনোই না। আমি তো অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আপনার ছেলে এত কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠায়, এই টাকাগুলো যদি এভাবে খরচ করে ফেলেন আম্মা, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? আপনারা তো ভালো করেই জানেন আমার শাশুড়ি আমাকে কিভাবে রাখে। আমি যদি আবারও এই কথা বলি, আমার মনে হয় না আমি এই বাড়িতে টিকতে পারবো। এই বাড়িতে থাকার জন্য এত কিছু আমাকে সহ্য করতেই হবে চাচা, এছাড়া আর কোনো উপায় নাই। বৌমা শোনো, তুমি যদি এইভাবে সহ্য করে করেই যাও, তাহলে তোমাকে কিন্তু আরও খাটাবে, আরও কষ্ট দেবে। মনে রাখো, তুমি প্রয়োজন হয় সহেলকে বলবা। আর আমার কাছে সবচেয়ে খারাপ লাগতেছে যে তুমি অন্য বাড়ি থেকে পানি এনে দেওয়া, সেই পানিতে তার গোসল করা লাগে, এটা কোন অভ্যাস, কি ধরনের কাজ? আমার কাছে একদম খারাপ লাগতেছে বৌমা। না না চাচা, আমি এসব কথা সোহেলকে বলতে পারবো না। আমি যদি এসব কথা সোহেলকে বলি, তাহলে তো সোহেল তার মার উপরে সমস্ত বিশ্বাস উঠে যাবে। আমি চাই না আমার জন্য মা ছেলের সম্পর্কটা খারাপ হোক। চাচা, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি এসব কথা কখনোই সোহেলকে বলবেন না। বৌমা, কি বলবো তোমার কথা? আসলে যদি তুমি যেরকম এত ভালো মেয়ে, এরকম বৌমা যদি আমাদের ঘরে থাকতো, কতই না ভালো হতো। আচ্ছা বৌমা শোনো, হ্যাঁ আমি অনেক কিছুই তো বলে ফেললাম, তুমি আমার কথা কিছু মনে করবা না বৌমা? না না চাচা, আমি কিছুই মনে করি নাই। তাহলে আমি এখন আসি চাচা। আচ্ছা বৌমা যাও। শোনো, আর আমি তো শুনলাম তুমি তো অসুস্থ, এই বালতিতেও নিয়ে যাচ্ছ, দেখো আবার যেন কোনো কিছু বিদেশ যেন পড়ে যেও না। আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা আচ্ছা, যাও। সারাদিন অনেক কাজ করছি, এখন যদি একটু না শুই আমি,
তাহলে হয়তো আর উঠে দাঁড়ানোর শক্তিটাই পাবো না। চল চল হাই করছি, এই দেখ তোর জন্য কত সুন্দর আমি চিন্তা করে রাখেছি। তোকে নিয়ে শুয়াই রাখবো, ফুল সজ্জা করাবো, এনে করবো না? দেখ দেখ কেমন লাগে। মানে কি গিরি কালো, তাই না? আমার ছাগলের টাকা আবার আমার উপর পদ্মারি কারো নাকি? হ্যাঁ, আমার টাকা আমাকে দিব, আবার কি করি? আমার সংসারের ঘাস তুমি ধরবে আমি থাকতে। কি করে ভাবলি আমার সংসারের ঘাস আমি তোক দেবো? মেলা কষ্ট দিছি, তাই না? দে তোর মুখটা খুলে দে। হ্যাঁ, মুখটা খুলে দে। আরে এখন না মাটি দেওয়ার আগে তুই একটু হাসানি কর। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, চারিদিকে কে আছো? আমাকে মাটি দেওয়া হচ্ছে, বাঁচাও। কিন্তু কেউ আসলো না তো, চারিদিকে কেউ নেই, শুনশান, চারিদিকে শুনশান। এখন তোকে আমি জিন্দা মাটি দেবো। আমার কথা শুনুন আম্মা। আম্মা এত বড় সর্বনাশ করবেন না আম্মা। আম্মা আম্মা আমারটা করবেন না আমার সাথে আম্মা। আম্মা আমার বাড়ি থেকে অনেক দূরে চলে যাবো, আমাকে ছেড়ে দিন। আমার দোয়া লাগে আম্মা। আম্মা আমি তো আপনার মেয়ের মতো। আম্মা এমনটা করবেন না, আমি যদি আপনার মেয়ে হতাম এমনটা করতে পারতেন আমার সাথে আম্মা। আম্মা আমাকে ছেড়ে দিন আম্মা। আম্মা আম্মা আমাকে ছেড়ে দিন না আম্মা, আপনার পায়ে পড়ি আম্মা, এমনটা করবেন না। আম্মা আম্মা এমনটা করবেন না আম্মা। আম্মা আমাকে ছেড়ে দিন না আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আম্মা। আম্মা আম্মা আমাকে ছেড়ে দিন। সব কিছু ঠান্ডা শীতল হয়ে গেছে চারিদিক। এখন আর কেউ নাই আমার জ্বালানির মতো, আমার সংসার দখল করার মতো। তুই এখন একটু শুয়ে থাক, আমি চাই আমার সংসার গোছাতে। মা মা আকি সোহেল, মা কেমন আছো তুমি? ভালো আছিস বাজান? বাজান, আরে মা তুমি কান্না করছো কেন? আর আকি কোথায়? আকিকে ডাকো।
আরে মা, কি হলো? আগে কত ডাক দেবো বাজার, আগে তো চলে গেছে। মা, আকি চলে গেছে মানে? কোথায় গেছে? বাপের বাড়ি গেছে? বাজার, লজ্জার কথা কি কব বাজার, আগে অন্য ছেলের সাথে ভাইগে গেছে। বাজার, আমি লজ্জায় পাড়া করে মুখ দেখাবি পারিনি। মানুষ আমার মুখে এসে খুব করে স্যাপ দিতে চলে যায়। মা, তুমি এগুলো কি বলছো? আমি এগুলো বিশ্বাস করি না। আকি আমার সঙ্গে এমনটা করতে পারে না। আকি অন্য একটা ছেলের সঙ্গে হাত ধরে চলে গেছে মানে? আকি তো সবসময় আমার সঙ্গে কথা বলে, আর আমি জানি আকি আমাকে অনেক ভালোবাসে। ও বাজার, ওইটা ছিলি ও সলা কলা। ওই সব বাজার, তুমি আর সলা কলা জানতি। আমিও কত ভালোবাসিছি আমার একখান মেয়ে নেই। আমি ওকে মেয়ের মতো করে ভালোবাসিছি জানিস। ওর যখন ঘুম চাপেনি, আমি মাথা হাতা দিছি, তেল দিয়ে দিছি, পাটি। আমি কি জানি বাজান, ওর মনের ভিতরে তো শয়তানের ছেলে। মা, তুমি এগুলো কি বলছো? আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে মেয়েটা আমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, আর সেই মেয়েটা না অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। আমি ওকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, যে কারণে তোমার নামে অ্যাকাউন্ট না করে আমি আকির নামে অ্যাকাউন্ট করছি। আর এত কষ্টের টাকা সব ওর অ্যাকাউন্টে পাঠাইছি। ওই দিই তাহলে যন্ত্রণা, ওই যে তুমি অ্যাকাউন্ট করে দিছে জানিস, ওই অ্যাকাউন্টে টাকা লিয়াইছি। আমি যদি কইতাম ওদের রাস্তা দিয়ে চালটা আলা যাচ্ছে, আমাকে 10টা টাকা দাও, হ্যাঁ টাকা দেবো কিসের জন্য? আমাকে কত কত শুনাইতে বাঁচান। আর হাজার হাজার টাকা তুলে লিয়াইছি, নিজের মন মতো খরচ করেছে, ফল ফুল কিনে কিনে খাইছে, সিলটিও কোনোদিন আমাকে দেয়নি। বাঁচান রে, নিত্য নতুন ছেলের সাথে প্রেম ছিলি, এ কোনায় ও কোনায় দেখা করতি। আমি তা সহ্য করতে আর পারতেছিলাম না রে। মা, চুপ করো। আমি এর এত কিছু নিতে পারছি না। যে মেয়েটাকে বিশ্বাস করে আমি এত কষ্ট করলাম, যে মেয়েটাকে আমি এত ভালোবাসলাম, সেই মেয়েটা আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করলো। এটা আমি বিশ্বাস করতে পারছি না মা। মা, ও তো চলে গেছে, তাহলে আমার টাকা পয়সাগুলো কোথায়? সব লিখে চলে গেছে, সব লিখে চলে গেছে, কিছু তুই জানি, ব্যাংক ফাঁকা করে ফেলা দেছে। মা, আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমার তো কোনো কিছু রইলো না। ও বাবা, আমি এখন কি করবো মা? আচ্ছা মা, এ বাড়িতে এত কিছু হয়েছে, ও তোমার সঙ্গে এমনটা করে, কখনোই তো আমাকে ফোন করে বলো না? বাবা জান, আমি ওইখানে ভুল করেছি বুঝছিস। আমি তো কইনি তুই কষ্ট পাবনি, তুই প্রবাসে কাম করিস, কামে যেতে পারবো না নে কষ্টে, ওই জন্য আমি কইনি। ওই দিয়ে হইলি আমার মহাভুল, আমি যদি তোকে আগে কই দিতাম তুই আগে চলে আসতো। ওই কথা না কই তো ভুল করে ফেলেছি। আর খাই দে না বুঝছাও, তুমি আবার হয়েছে দেশে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সার মালিক হয়ে যাবে, নাহলে আবার প্রবাসে চলে যাবে বুঝছো বাজান। ওর কথা ভাবে না, ওই নষ্টা চরিত্রের মেয়ে এলো। মা, আমার ভালোবাসা যে এরকম ভাবে হারিয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি। আমি এখন কি করবো, কোথায় যাবো? মা, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। আমি কেন প্রবাস থেকে বাংলাদেশে আসলাম? বাজান আমার ওই দেশে থাকাই ভালো ছিল। বাজান, আর কষ্ট পাই না বাজান, চলো পরে চলো, তুমি এত দূর থেকে আইসো, তুমি যাও আগে আগে যাও, আমি নিশ্চয় যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো তুমি কেমন আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, কিন্তু বাড়িতে আসার পরে খুব একটা ভালো লাগতেছে না। আপনি হয়তো বা জানেন না, যাদের জন্য দূরপ্রবাসে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, বাড়িতে এসে শুনি
আমার বউটা অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তো এই কথা শোনার পরে একটা ছেলে মানুষ কেমনে করে ভালো থাকতে পারে? এখন আছি মনে করেন যে না মরে বেঁচে থাকার মতো। আরে বাবা, তুমি এটা কি বলতেছো? বৌমা অন্য লোকের হাত ধরে চলে গেছে, বৌমা তো অনেক ভালো মেয়ে, সে এই ধরনের কাজ করতে পারে? এটা তো আমার বিশ্বাস হয় না। কাকা, আসলে মানুষের উপরে দেখে ভিতরটা তো দেখা সম্ভব না। উপরে দেখলে চকচক করলেও ভিতরে মনে করেন অনেক সময় খারাপ থাকে। সবার সঙ্গে এরকম ভালো ব্যবহার করছে, ভালো করে কথা বলছে, কিন্তু আসলে গোপনে গোপনে পরকীয়া করছে। আমি এসে শুনলাম অন্য একটা ছেলের হাত ধরে নাকি সে চলে গেছে। আচ্ছা কাকা বলেন তো, ও যদি অন্য একটা ছেলেকে ভালোবাসে বা তাকে বিয়েই করবে, তাহলে আমাকে বিয়ে করছিল কেন? আমার সঙ্গে কত সুন্দর সুন্দর করে কথা বলতো, অথচ দেখেন অন্য একটা ছেলের হাত ধরে ঠিকই চলে গেছে। যাই হোক কাকা, এসব কথা আপনাকে বলে কি লাভ? কাকা, প্রবাস থেকে আসার সময় আপনার জন্য একটা জায়নামাজে একটা তসবি নিয়ে আসছিলাম, আপনি বাড়ি পার যে ওইটা নিয়ে আসেন। আচ্ছা বাবা, ঠিক আছে, যাব, সব ঠিক আছে, কিন্তু তোমার চাচি সব সময় খালি তোমার কথা বলে। সে বলে তোমাকে ছোটবেলায় কথা কোলে করে রাখছে। সোহেলের মুখখানা কতদিন দেখি না, শুনলাম সোহেল নাকি আসছে, তোমার চাচি আগেই খবর পেয়ে গেছে তুমি আসছো। আমার অনুরোধ বেটা, তোমার চাচি কখন যেন মারা যায়, সে তো অসুস্থ, তুমি চলো আমার বাড়িতে, তোমার চাচির সঙ্গে দেখা করে আসবা, আমিও তোমার বাড়িতে আসবো, কোনো সমস্যা নাই। বাজান রে, তুমি যদি যাইতে আমার সঙ্গে আমি অনেক খুশি হইতাম। কাকা, আমার মন মানসিকতা ভালো নেই, যাব অন্য যে কোনো এক সময় যা চাচিকে দেখে আসবো। এখন আর যাবো না, এখন আমি বাজারের দিকে যাচ্ছি। না বাজান, দেখো তোমার চাচি যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তুমি গেলে সে খুশি হবে, আমিও খুশি হব। চলো বাজান, আমার সঙ্গে চলো না? আচ্ছা, এত করে যেহেতু বলছেন, তাহলে চাচিকে দেখে পরে আমি বাজারের দিকে যাব। আচ্ছা বাজান, তাহলে আমার সঙ্গে চলো। মা, কি রে? কোথায় যাচ্ছ? এই তো শাশুড়ি বাড়ি যাচ্ছি। আচ্ছা মা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা কব ক? আচ্ছা মা, আগে কি সত্যি কোনো ছেলের হাত ধরে চলে গেছে? হ, চলেই তো গেছে। তুই কি বিশ্বাস করতেছিস নি? না, তুমি আমার মা, তুমি কি আমাকে মিথ্যা কথা বলতে পারো? তারপরে মনের কাছে আমার কৌতূহল হলো, তাই জিজ্ঞাসা করলাম। ওই তো, আমি তোর মালাই, আমি মিথ্যে কথা কবির পারি? চিন্তা কর, ওই বউটা কত যত্নে রাহিছি, আগলি রাহিছি। আমার মেয়ে নেই, মেয়ের চাইতেও বেশি ভালোবাসা দিছি। তারপরে বউটার খালি উড়ু উড়ু মন ছিলি বাজান, খালি পাখির মতো উড়বি চাইতে। ধর, আমি নামাজ পড়বে বইছি, ও মা, নামাজ পড়বে বসতে বসতে উকুর থেকে গেটে শব্দ শোনা যেতে, দম করে বাড়া চল যেতে, মনে হইতে কি কেউ বাইরে আসছে। আবার আমি রাতে ঘুম আসি দেখলি ওর ঘরের ভিতর কুটুর কুটুর ফুটুর ফুটুর শোনা গেছে। এবার জান, আমার মনে হয় কি ও সেই ছেলের সাথে দেখা করতে ওই ছেলের সাথেই ভাড়া গেছে, বুঝছিস? সি 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 সি, পাড়ার মানুষ যাচ্ছে তাই করছে ওই বউ, বুঝছিস? আমি তো মনে কর যে সহল সরল মানুষ, আমি লজ্জায় বাইরে বাড়াবিনি পারি। আচ্ছা মা, সব ঠিক আছে, তুমিও তাকে নিজের মেয়ের চাইতে বেশি ভালোবাসতে, আবার ও নাকি তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসতো। আবার মিথ্যে কথা। আবার আমার সঙ্গে সময় মতো কথাও বলতো। আমার না কথা বলে কখনোই মনে হয়নি যে ও পরকীয়া করে বা অন্য একটা ছেলের সঙ্গে হাত ধরে চলে যাইতে পারে। এজন্য আমার মনে হচ্ছে মা, কোথাও মনে হয় ভুল হচ্ছে তোমার। না বাজান, তোর ভুল, তোর সাথে কথা কবে চাইতেই না। আমি ঠাসি ধরি কথা কইতাম, আমি কইতাম আমার সাওয়ালটা প্রবাসে রয়েছে, তুমি কথা কও না, আমার সাওয়াল আবার টেনশনে টেনশনে স্টক করবে নি। ও ঠাসি ধরি ধরি কথা কইতাম। বাজান, তুই আমার কথা বিশ্বাস করতেছিস নি কে? আমি সব সত্যি কথা কইছি, আমি কোনো দিনও মিথ্যে কথা কইছি, আমি সে বংশের মেয়ে। না মা, তুমি মিথ্যা কথা বলতেই পারো না, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি সব সত্য কথা বলতেছো। আমার মা কিনা মিথ্যা কথা বলতে পারে? আমার মা হচ্ছে পৃথিবীর সেরা মা, সবসময় সত্য কথা বলে, তাই না? তুমি অনেক সত্য কথা বলছো, তাই না? আচ্ছা মা, ও কয় তারিখে বা কি বারের দিন যেন কার হাত ধরে চলে গেছিল? ওই হয়েছে ফেব্রুয়ারির মনে হয় 30 তারিখে। ও, তার মানে আমি আসার কয়দিন আগে? তুই আসার মনে হয় 6-7 দিন কি 10 দিন 12 দিন আগে। কিন্তু মা,
আমি আসার 2 দিন আগেও কিন্তু ওর সঙ্গে আমার কথা হয়েছে। ওই আমার মাথা ঠিক নেই বাজান, মোটা আবল তাবল করছি। ও তো কবে চলে গেছে আমার অত তারিখ মনে রাখতে পারিনি। মা, আমি তোমাকে এমন একটা জিনিস দেখাবো, তোমার মাথার যে ব্রেন গুলো মনে করো যে ঢিলা হয়ে গেছে, গুলো ঢিলা হয়ে গেছে, তুমি কিছু মনে রাখতে পারতেছো না, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখবা। আখি, এদিকে আসো। এটা তো ভূত। মা, এটা ভূত নয়, না। এটা জলজ্যান্ত একজন মানুষ। দেখো, আমি ওর হাত ধরে রাখছি। এদিকে আসো। ভূত না, এদিকে আসো। মা, ও যদি অন্য একটা ছেলের হাত ধরে চলেই যায়, তাহলে ও ভূত হবে কেন? ও না ভূত নাই, ও তো বাড়া গেছে, তাই খবর কইছে ভূত। কইতে কইছে আবল তাবল হয়ে যায় কথাবার্তা, বুঝছিস? মা, অনেক নাটক করছো, অনেক মিথ্যা কথা বলছো। আল্লাহর রাস্তে এবার মিথ্যা কথা বলা বন্ধ করো। তুমি কি ভাবছো আমি কিছুই জানতে পারবো না? আমি কিছুই বুঝতে পারবো না? তুমি আমার মা। আমি শুনছি পৃথিবীতে সবচাইতে সন্তানকে ভালোবাসে তার মা, কিন্তু তুমি, আমার বেলায় এমনটা হলো কেন? তুমি যে আমার মা, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? আমি কি তোমার সন্তান নয়? না, আমাকে কোথাও থেকে পালক নিয়ে আসছিলে। আমার তো মনে হয় আমি তোমার সন্তান নয়। আমি যদি তোমার সন্তান হইতাম, তাহলে আমার সুখ তোমার সহ্য হলো না কেন? মা, শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। তোমরা কি ভাবো প্রবাস সুখের জায়গা? প্রবাস কোনো সুখের জায়গা নয় মা। প্রবাস মানে কষ্ট, প্রবাস মানে কঠোর পরিশ্রম। প্রবাসে এক একটা টাকা উপার্জন করতে অনেক কষ্ট করতে হয়। আমরা প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করি, কিন্তু কেন? তোমাদেরকে ভালো রাখার জন্য। কিন্তু তোমরা একটা বারও চিন্তা করো না, একটা বারও ভাবো না আমরা এই কাজগুলো করলে আমাদের সন্তানরাও কষ্ট পাবে। আমরা অনেক স্বপ্ন নিয়ে কাজ করি, 5 বছর 10 বছর, কেউ কেউ 15 বছর বিদেশে পড়ে থাকে। কিন্তু কিসের আশায় জানো মা? সে 10 বছর 5 বছর প্রবাসে থাকবে, ইনকাম করবে, অনেক টাকা হবে, সেই টাকা নিয়ে বাড়িতে আসবে, নিজের স্ত্রী মা বাবা সবাইকে নিয়ে ভালো থাকবে। আমি সেই স্বপ্নটাই দেখছিলাম মা। আমি এতদিন যাবত তো ওই প্রবাসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করছি, বাকি জীবনটুকু আমি ভালো থাকবো, আমার পরিবারকে নিয়ে আমি সুখে থাকবো। কিন্তু আমি বাড়িতে আসলাম আর তুমি আমাকে সুন্দর করে বললা আমার বউ অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে, আমার বউ পরকিয়া করে। এর কি অপরাধ ছিল? আমার বউয়ের কি অপরাধ ছিল? আমার বউয়ের একটাই অপরাধ, ও আমাকে ওর জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। তুমি জানো প্রত্যেকটা সময় ও আমাকে ফোন করে খোঁজ দিত, সোহেল তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো? ঠিক মতো ঘুমাও, শরীরের যত্ন নিও। কিন্তু তুমি মা একবার ফোন করে বলনি সোহেল তুই কেমন আছিস, খাওয়া দাওয়া করছিস? শুধু একটা কথাই বলতা, বাবা টাকা পাঠা, টাকা পাঠাবি কবে? তুমি যে আমার মা সেটা ভাবতে কষ্ট হয়। আমার বউকে তুমি নির্যাতন করো, অত্যাচার করো, কখনো ও ফোন করে আমাকে বলেনি সোহেল তোমার মা আমাকে নির্যাতন করে, অত্যাচার করে। কিন্তু ও ফোন করে একটাবারও বলেনি সোহেল তোমার মা আমাকে নির্যাতন করে, অত্যাচার করে। কিন্তু কেন বলেনি জানো মা? কারণ ওকে আমি ভালোবেসে এই বাড়িতে বউ করে আনছিলাম। আর এনে একটা কথাই বলছিলাম, আখি তুমি আমার মাকে কোনো কষ্ট দিও না, আমার মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। ও আমার হাতে হাত রেখে কথা দিছিল, সোহেল তোমার মা মানে তো আমার মা, আমার জীবনে যাই কিছু ঘটে যাক আমি তোমার মাকে কোনোদিনও কষ্ট পাইতে দিব না, তোমার মাকে নিজের মা চাইতে বেশি ভালোবাসবো। ও তুমি একটা জিনিস ভাবতেছো, আমি থাকি প্রবাসে, আর প্রবাসে থাকার পরেও আমার বউয়ের সঙ্গে এতটা কিছু হয়ে গেছে আমি জানলাম কিভাবে, তাই না মা? তুমি শুনতে চাও আমি এত কিছু কিভাবে জানলাম? ও বাজান, এত কিছু হয়ে গেছে, তুই জানলো কি করে? তাহলে শোনো।
সি মা সি, তুমি এতটা নিজ, এতটা জঘন্য। তুমি একটা মেয়েকে জিন্দা কবর দিয়ে দিলা। আজকে যদি ও তোমার মেয়ে হইতো তাহলে তুমি পারতা একটা মানুষকে জিন্দা কবর দিতে? আমি জানি তুমি পারতা না। তোমার মেয়ে মেয়ে আর অন্য মানুষের মেয়ে মেয়ে ন। মা, বাড়িতে একটা কুকুর বিড়াল পুষলে তো তার প্রতি মায়া হয়, দয়া হয়, আর ও তো একটা জ্যান্ত মানুষ। তুমি একটা জ্যান্ত মানুষকে জিন্দা কবর কেন দিলা? মা, কথা বলছো না কেন? কি এমন অপরাধ করছিল মা, যার জন্য ওকে তুমি জিন্দা কবর দিলা? বুঝতে পারছি তোমার ছেলে, সন্তান, বৌমা কোনো কিছুর প্রয়োজন নেই, তোমার শুধু প্রয়োজন টাকা। হ্যাঁ মা, আমি জীবনে যত টাকা ইনকাম করছি সমস্ত টাকা আমি তোমাকে দিয়ে যাব, কিন্তু এই বাড়িতে আমি আর থাকবো না। আখি, চলো আমরা দূরে কোথাও নিয়ে থাকবো, এই বাড়িতে আর নয়। বাজান, তোর আমি হাতে ধরি, তুই আমাকে ছেড়ে যাইস নি। আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে বাজান। আমি এত কিছু করেছি খালি তোর জন্যে। আমি চাইনি যে আমি বেঁচে থাকাকালীন আমার সংসারে অন্য কেউ এসে রাজত্ব করুক। জানিস, ওর কাছে যখন এটুকু চাইতাম, টাকা পয়সা চাইতাম, ও তখন দিত না। আমার ভিতরে খুব রাগ হতো। আমার সন্তানের টাকা, আমার বাড়িঘর, আমি সন্তান কষ্ট করে মানুষ করেছি, আর সেই সন্তানের টাকা তার বউ এসে আমাকে দেবে না। আমি এটা মানতে পারিনি। আমার ভিতরে আস্তে আস্তে রাগ পুষে রাখতে রাখতে এই কাজটা আমি করে ফেলেছি। আমাকে তোরা মাফ করে দে। আমার মনে হতো কি যে আমার উপর এসে রাজত্ব করবি, আমার সংসার দখল করে ফেলবি, আমার সাওয়ালেক দখল করে ফেলবি। আমি বেঁচে থাকতে আমি এটা মাইন নেব না। ওই রাগ ভিতরে পুষে রাখতে রাখতে এত বড় একটা ঘটনার সৃষ্টি হয়ে যায়। তাছাড়া ও যে খারাপ তা কিন্তু না, ওকে শুধু মাইরে ফেলেছি বিধায় আমি তোর কাছে এই খারাপ কথাটা গুলি কইছি। তাছাড়া ও খুব ভালো রে বাজার, ও খুব ভালো। মা, তোমরা একটা জিনিস ভুলে যাও, এই বাড়িতে তুমি একদিন বউ হয়ে আসছিলা। আমার দাদি তখন শাশুড়ি ছিল, আমার দাদি চলে গেছে, এখন তুমি এই বাড়ির রাজত্ব করছো। তুমি একদিন চলে যাবা, এই বাড়ির রাজত্ব করবে আখি। আর টাকা পয়সার কথা বলছো, মা, প্রত্যেকটা প্রবাসী অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, কিন্তু সেই প্রবাসী যখন বাড়িতে আসে, আসার পরে দেখে তার এত কষ্টের টাকা উড়ে গেছে, শেষ হয়ে গেছে, সবাই নষ্ট করে ফেলছে। কিন্তু আমার বউ আমাকে অনেক ভালোবাসে, আমার কষ্টটা সে বুঝতে পারছে, এই জন্য প্রয়োজনের বাইরে টাকাটা নষ্ট করেনি, খরচ করতে দেয়নি। এটা কি তার অপরাধ? জানো মা, এই বাংলাদেশে অনেক বউ আছে যে প্রবাসী টাকা নিয়ে অন্য একটা ছেলের সঙ্গে হাত ধরে চলে যায়, পরকিয়া করে, প্রবাসীর টাকা নষ্ট করে ফেলে। কিন্তু আখির দিকে দেখো, ও আমার একটা টাকাও নষ্ট করেনি। কিন্তু কেন জানো? কারণ ও আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, আর এই বিশ্বাসের ফল ওকে যে এইভাবে দিতে হবে, প্রবাসীর বউকে জিন্দা কবর দেওয়া হবে, সেটাও বুঝতে পারেনি। আখি, চলো আমরা এই বাড়িতে আর থাকবো না না। যাইস না, এই বাড়িতে যাইস না তোরা। মা, তুমি চিন্তা করো না, তোমার টাকার প্রয়োজন না, আমি প্রত্যেক মাসে তোমার খরচ দিব, তবু আমি এই বাড়িতে থাকবো না। না, থাকো তোমার আমার বাড়ি কথা ঘরে। শোন, আখি, আমার চলো। কথা শোন সোহেল। তুই যদি না থাকিস তাহলে আমি টাকা পয়সা দিয়ে কি করবো? এগুলি আমার লোভের শাস্তি।